আমাকে দেখলে কি কাঁদবে? ভালোবাসিনি একটু? মায়া নিশ্চয় জমেছে। লিখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করে। আল্লাহ, সব যেন ভালো হয়। পূর্ণা বারান্দার চেয়ার নিয়ে বসে আছে। বাড়ির পিছনে গীত গাইছে অনেকে, সাথে তাল মিলিয়ে দুই বুড়ি নাচ করছে। পুরো বাড়ি সাজানো হচ্ছে রঙিন কাগজ দিয়ে। উঠানের এক কোণে লাল বড় গরু বাঁধা, বিয়ে উপলক্ষে জবাই করা হবে। চারিদিকের এত আনন্দ পূর্ণার মন ছুতে পারছে না। প্রথমত সে মানসিকভাবে বিপর্যস্ত, কিছুতেই স্থির হতে পারছে না। দ্বিতীয়ত পদ্মচার জন্য লিখন সহ ছাড়া অন্য কাউকে তার পছন্দ হচ্ছে না। সব মিলিয়ে সে বিরক্ত। চোখ ছোট করে বাচ্চাদের খেলা দেখছে। হুট করে চোখে ভাসে লিখনকে। পূর্ণা দ্রুত চোখ কচলে আবার তাকালো। সত্যি তাই, খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে। হন্তদন্ত হয়ে ছুটে যায় পদ্মজার ঘরে। পদ্মজার কানে কান গিয়ে বলে, লিখন ভাই আসছে। তুমি কিন্তু পালিয়ে যাবে আপা, এই বিয়ে কিছুতেই করবে না। কথা শেষ করে খুশিতে আবার ছুটে যায় বারান্দায়। এমন দিনে লিখনের উপস্থিতি পদ্মজাকে অপ্রস্তুত করে তোলে। গলা শুকিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম। লিখন বাড়িতে ঢুকে অবাক হয়ে সব দেখে। কত আয়োজন, কত মানুষ, তার স্বপ্নের রানী পদ্মজার বিয়ে, কিন্তু তার সাথে না। ভাবতেই লিখনের বুক ছ্যাদ করে উঠল। মেয়েরা খুব আগ্রহ নিয়ে সুদর্শন লিখনকে দেখছে। লিখন পূর্ণাকে বারান্দায় দেখে এগিয়ে আসলো, প্রশ্ন করলো। কেমন আছো পূর্ণা? পূর্ণা খুশিতে উচ্চ কণ্ঠে জবাব দেয়, ভালো, খুব ভালো। ভাইয়া আপনি? পূর্ণা থেমে গেল। অনেকে তার উচ্চ গলার স্বর শুনে তাকিয়ে আছে, তাই পূর্ণা চুপসে গেল। আস্তে আস্তে বলল, এত দেরিতে আসলেন কেন? আবার তো বিয়ে, আপনি আপাকে নিয়ে পালিয়ে যান। পূর্ণার এহেন কথায় লিখন হাসে, আদুরে কণ্ঠে জানতে চাইল। আন্টি কোথায়? পূর্ণা ঝটপট করে বলল, আপনি আসুন ঘরে, আমি আমাকে নিয়ে আসছি। লিখনকে সদর ঘরে বসিয়ে পূর্ণা ছুটে গেল রান্নাঘরে। হেমলতা রান্না করছিলেন, পাশে অনেকে আছে। পূর্ণা ইশারায় বাইরে আসতে বলে। হেমলতা হাত ধুয়ে বেরিয়ে আসেন। পূর্ণা ফিসফিসিয়ে বলে, লিখন ভাই আসছে। কোথায়? বসতে দিয়েছিস? হ্যাঁ দিছি, তুমি আসো। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে সদর ঘরে আসেন। এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনবরত লিখনকে প্রশ্ন করে যাচ্ছে। সে কই থেকে এসেছে, এই বাড়ির কি হয়, পদ্মজার মতো চোখ কেন, পদ্মজার আসল বাপের ছেলে নাকি, এমন আরো যুক্তিহীন কথাবার্তা। হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বললেন। লিখন, তুমি আমার সাথে আমার ঘরে আসো। লিখন হাঁপ ছেড়ে বাঁচে। হেমলতার পিছু পিছু চলে যায়। অনেকের নজরে তা আসে। একজন আর একজনের সাথে আলোচনা করতে থাকে লেখন শাহকে নিয়ে। সবাই ভেবে নিয়েছে পদ্মজা যার সন্তান, এই ছেলেও তার সন্তান। এই জন্যেই সবার মাঝ থেকে তুলে নিয়েছে, নয়তো তো কথায় কথায় ধরা পড়ে যাবে। লেখনকে মোড়াই বসতে দিলেন হেমলতা। লেখন কিভাবে কি শুরু করবে বুঝে উঠতে পারছে না। হেমলতা শুরু করলেন, আমি জানি তুমি কি বলবে। তোমার 2টা চিঠি আমি পড়েছি। লেখন চমকে তাকালো, আবার স্বাভাবিক হয়ে গেল। হেমলতা বলেন, দেখো লিখন, পরিস্থিতি আর হাতে নেই। অন্য সময় হলে আমি পদ্মজাকে তোমার হাতেই তুলে দিতাম। তুমি নম্র, ভদ্র, বুদ্ধিমান ছেলে, কমতি নেই কিছুতেই। কিন্তু এখন তা সম্ভব নয়। তবুও পদ্মজা তোমাকে নিজের মুখে যদি চায়, আমি তাৎক্ষণিক তাকে তোমার হাতে তুলে দেব। কিন্তু সে চাইবে না, কারণ সে তোমাকে ভালোবাসে না। আমার কথাগুলো শুনে কষ্ট পেও না, আমি সরাসরি কথা বলি। পদ্মজার দৃষ্টি, অনুভূতি আমার চেনা। সে তোমাকে ভালোবাসেনি কখনো। তোমার মন ভাঙবে ভেবে মায়া হচ্ছে, কষ্ট পাচ্ছে। তুমি বাড়ি ফিরে যাও। কষ্ট হচ্ছে ভেবেই বলছি, ফিরে যাও। লেখন কয়েক সেকেন্ড চুপ থাকেন, চোখের দৃষ্টি রাখা মাটিতে। বলল, আন্টি মেয়ের ভালোবাসা দেখেছেন? অন্যের সন্তানেরটা দেখবেন না। অন্যের অনেক সন্তানই আমার মেয়েকে ভালোবাসে, সবার কথা ভাবা কি সম্ভব? হেমলতার কথায় ভীষণ আহত হয় লিখন। তার মনে হচ্ছে সে কঠিন পাথরের সাথে কথা বলছে। দু চোখ চলছে ভীষণ, এখনই কান্নারা ঠেলে ঠুলে বেরিয়ে আসবে। ছেলে হয়ে কাঁদা ভীষণ লজ্জার ব্যাপার। লেখন নিজেকে সামলানোর চেষ্টা করলো। হেমলতা কঠিন স্বরে বললেন, তুমি পদ্মজার রূপের প্রেমে পড়েছ লিখন। লেখন সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায়, বলে, আন্টি ক্ষমা করবেন, কিছু কথা বলি। পৃথিবীতে যে কয়টা সফল প্রেমের গল্প আছে,
তাদের মধ্যে 99 ভাগ সৌন্দর্যের টান দিয়ে শুরু হয়, এরপর আস্তে আস্তে ভালোবাসাটা গভীর হয়। মানুষটাকে নিয়ে ভাবতে গিয়ে, মানুষটাকে নিয়ে স্বপ্ন করতে গিয়ে ভালোবাসার আকাশ ছুঁয়ে ফেললে সময়ের ব্যবধানে সে মানুষটার সেরা উপসেরা বিরাজ করা শুরু করে। তখন তার অন্যান্য গুণ চোখে আসে, ভালোবাসা আরও বাড়ে, কারো কারো তো দোষও ভালো লেগে যায়। তখন অবস্থা এরকম হয় যে রূপ নষ্ট হয়ে গেলেও মানুষটাকে আমার চাই। এই জন্য বুড়ো বয়সেও কুঁচকে যাওয়া মানুষটাকেও ভালোবাসতে ইচ্ছে করে, অথচ শুরুটা হয় সৌন্দর্য দিয়ে। আন্টি, আমি পদ্মজার রূপে মুগ্ধ হয়েছিলাম, এটা সত্য, কিন্তু গত কয়েক মাস সারাক্ষণ পদ্মজাকে ভাবতে গিয়ে আমি সত্যি সত্যি পদ্মজাকে ভালোবেসে ফেলেছি। পদ্মজার রূপ আগুনে ঝলসে গেলেও এমন করেই বাসবো। প্লিজ আন্টি, কথাগুলো শুটিংয়ে ডায়লগ ভেবে উড়িয়ে দিবেন না। বাস্তব জীবনের মুখস্থ ডায়লগ আমি আওড়াই না। লিখনের কণ্ঠ গম্ভীর, কিন্তু চোখে জল ছলছল করছে। হেমলতা স্তব্ধ হয়ে যান। কি জবাব দিবেন? ভালোবাসার বিরুদ্ধে কোনো শক্তি কাজে লাগে? আদেও কি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করা যায়? তিনি সময় নেন, এরপর বলেন, আমার পদ্মজা তোমার কাছে খুব ভালো থাকতো লিখন, কিন্তু কিছু সমস্যা সমাজে আছে যার মুখোমুখি আমি হয়েছি। জেনে শুনে আমার মেয়েকে সেসবের মুখোমুখি কি করে হতে দিই? লিখন হাত জোর করে বলল। প্লিজ আন্টি। হেমলতা একদৃষ্টিতে লিখনের দিকে তাকিয়ে আছেন। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এমন তো কখনো হয় না। পদ্মজার জন্মের পর সিদ্ধান্তহীনতায় তিনি কখনো ভোগেননি। যে কোনো একটাই বেছে নিয়েছেন, আর তাতেই মঙ্গল হয়েছে। এবার কেন এমন হচ্ছে? কেন তিনি নিজের অবস্থান থেকে সরে যাচ্ছেন? পদ্মজার জীবন নিয়ে তিনি যেন মাঝ নদীতে ভেসে আছেন। চারিদিকে স্রোত, মাঝি নেই, বৈঠা নেই। আমির না লিখন, কার কাছে ভালো থাকবে পদ্মজা? হেমলতার শরীর ভীষণ খারাপ লাগছে। তিনি দুর্বল কণ্ঠে বলেন, এত বোঝো যখন নিজেকেও সামলাতে পারবে, বাড়ি ফিরে যাও। আন্টি, আমার বেঁচে থাকতে কষ্ট হবে। পদ্মজার সাথে যা হয়েছে তবু সে বেঁচে আছে, আর তুমি এইটুকু মানিয়ে নিতে পারবে না? লিখন আর কথা খুঁজে পায় না। আহত মন নিয়ে উঠে দাঁড়ালো। হেমলতা দাঁড়াতে বললেন, ভীষণ ক্লান্ত লাগছে। তবুও হেঁটে এগিয়ে আসেন, লিখনের সামনে এসে দাঁড়ান, বললেন, নিজেকে শক্ত রেখো, অনেক দূর চলা বাকি। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, ভাগ্যে যা থাকে তাই হয়। সব যেহেতু আয়োজন হয়েই গেছে, আর ভেবে লাভ নেই। তবে কবুল বলার আগেও যদি পদ্মজা বলে তার তোমাকেই চাই, আমি সব ভেঙে চুরে পদ্মজাকে নিয়ে ছুটে যাব তোমার বাড়ি। আমি আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসি বাবা। এই মেয়েটার সুখের জন্য আমি স্বার্থপর হয়েছি। অন্যের সন্তানের কষ্ট চোখে ভেসেও ভাসছে না। আমাকে ক্ষমা করে দিও। হেমলতার চোখে জলের ভিড়। লিখন ভীষণ অবাক হয়ে দেখে এই কঠিন মানুষটাকে। হেমলতা নিজের দুর্বলতা, নিজের কান্না কেন দেখালো লিখনকে? লিখন জবাব খুঁজে পেল না। শুধু এইটুকু বুঝতে পারলো, হেমলতার কাছে জীবন মানে পদ্মজা। লিখন ভাঙা গলায় আসি। বলে চলে গেল। হেমলতা সব কাজ ভুলে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়েন। চোখ বেয়ে 2 ফোঁটা জল বেরিয়ে আসে। মনের শক্তি কমে গেছে। দুর্বল হয়ে পড়েছেন তিনি। নিজের উপর বিশ্বাস, আস্থা পাচ্ছেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুঁজে পাচ্ছেন না। বারান্দার গ্রিলে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে পদ্মজা। তার পরনে শাড়ি রয়ে গেছে। আকাশের বুকে থালার মতো একখানা চাঁদ। চাঁদের আলোয় চারিদিক ঝিকমিক করছে। চারপাশ থেকে ভেসে আসছে ছিছি পোকার ডাক। খুব সুন্দর দৃশ্য। পদ্ম, পদ্মজা কেঁপে ওঠে। পিছনে ফিরে তাকালো। মোর্শেদকে দেখতে পেয়ে গোপনে হাঁপ ছাড়লো। মোর্শেদ বললেন, তোর মাই কি আর উঠে নাই? না আব্বা। মোর্শেদ চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন, তারপর বললেন, তুই জায়গা কেন? যা ঘরে গিয়া ঘুমা, আমি ঘাটে যাইতাছি। আচ্ছা আব্বা। সে কি যেন ভাবছে, কিন্তু কি ভাবছে ধরতে পারছে না। কুকুরের ঘেউ ঘেউ ডাকে উদাসীনতা কেটে গেল। শাড়ির আঁচল টেনে সাবধানে হেঁটে সদর ঘরে ঢুকলো। সদর ঘরে পাটি বিছিয়ে দূর দূরান্ত থেকে আসা আত্মীয়রা ঘুমাচ্ছে। তাদের ডিঙিয়ে পদ্মজা হেমলতার ঘরে আসে। হেমলতা ঘুমাচ্ছেন বেঘোরে। শুনেছিল লিখন সাহুকে নিয়ে তার মা নিজ ঘরে এসেছিলেন। এরপর কি হলো কে জানে। সন্ধ্যার পর পূর্ণা গিয়ে জানালো আম্মা ঘুমাচ্ছে। হেমলতা কখনো সন্ধ্যার সময় ঘুমান না, তাই পদ্মজা ঘোমটা টেনে হেমলতার ঘরে ছুটে আসে।
হেমলতাকে এত শান্তিতে ঘুমাতে কখনো দেখেনি পদ্মজা, তাই আর ডাকেনি। কেউ ডাকতে আসলে তাড়িয়ে দিয়েছে। ঘুমাচ্ছে যখন ঘুমাক না, এখন মধ্যরাত। পদ্মজা হেমলতার মুখের সামনে মাটিতে বসে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে। গলা কাঁপছে তার। শ্বশুর বাড়ি কিভাবে থাকবে সে? মাকে ছাড়া 2 দিন থাকতে গিয়ে এত বড় ঝড় বয়ে গেল, আর এখন সারা জীবনের জন্য মায়ের ছায়া ছেড়ে দিতে হবে। এই মুখটা না দেখলে তার দিন কাটে না। এই মানুষটার আদুরে শাসন ছাড়া দিন সম্পূর্ণ হয় না। পদ্মজা বিছানায় মাথা ঠুকে ফুপিয়ে উঠল, অস্ফুট করে ডাকলো, আম্মা। সঙ্গে সঙ্গে হেমলতা চোখ খোলেন। পদ্মজা খেয়াল করলো না। সে কাঁদতে কাঁদতে চাপা স্বরে বলছে, তোমাকে ছাড়া কেমনে থাকবো আম্মা? বিয়ে করাটা কি খুব দরকার ছিল? ছিল। পদ্মজা চমকে উঠে মাথা তুলল, গলার স্বর আগের অবস্থানে রেখে বলল, কেন আম্মা? সব জানতে নেই মা। পদ্মজা মাথা নত করে নাক টানে। হেমলতা বললেন, বিয়ে হতেই হবে। বর বদল হলে সমস্যা নেই, তোর কি আর কাউকে পছন্দ? হেমলতার প্রশ্নে পদ্মজা বিব্রত হয়ে উঠল। হেমলতাও প্রশ্নটা করতে গিয়ে অস্বস্তি বোধ করেন। পদ্মজা মাথা 2 পাশে নাড়িয়ে জানালো, তার আলাদা করে কাউকে পছন্দ নেই। হেমলতা উঠে বসেন, চুল খোপা করতে করতে প্রশ্ন করেন, রাত কি খুব হয়েছে? মানুষের সাড়া নেই। মাঝরাত? আর তুই জেগে থেকে কাঁদছিস? হেমলতা বললেন মৃদু ধমকের স্বরে। পদ্মজা নিরুত্তর। হেমলতা জানালার বাইরে চেয়ে দেখলেন, চাঁদের আলোয় চারিদিক উজ্জ্বল। চাঁদের আলো গলে ঘরের মেঝেতে পড়ছে। জ্যোৎস্না রাত। তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তাড়া দেন, শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নে। কেন আম্মা? যা বলছি কর। পদ্মজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিল। উঠোনে এসে দেখে হেমলতার হাতে বৈঠা। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, আম্মা তুমি নৌকা চালাবা? পূর্ণারে নেব? নেওয়া উচিত। যা, ওকে ডেকে নিয়ে আয়। প্রান্ত প্রেমা যেন টের না পায়। পদ্মজা অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা তাড়া দেন। যাবি তো? পদ্মজা হন্তদন্ত হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে পূর্ণাকে নিয়ে ফিরল। পূর্ণা ঘুমে ঢুলছে। হেমলতা ঘাটে এসে দেখেন মোর্শেদ নৌকায় বসে বিড়ি ফুঁকছেন। নৌকা ছাড়ো। মোর্শেদ 2 মেয়ে আর বউকে দেখে হকচকিয়ে গিয়েছেন। তার মধ্যে হেমলতা যেভাবে বললেন নৌকা ছাড়ো, আরো ভড়কে গেলেন। চোখ বড় বড় করে প্রশ্ন করলেন, কেন, কিতা হইছে? মোর্শেদের জবাব না দিয়ে পদ্মজা পূর্ণাকে নিয়ে হেমলতা নৌকায় উঠে পড়েন। স্থির হয়ে বসেন। বৈঠান মোর্শেদের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হেসে বলেন, জ্যোৎস্না রাতের নৌকা ভ্রমণে বের হয়েছে আমরা। তুমি এখন আমাদের মাঝি। হেমলতা থামেন। এরপর আঞ্চলিক ভাষায় বললেন, লও মাঝি, বৈঠালো। ছাড়ো তোমার নৌকা। যত শিকি চাইবা তুমি ততই পাইবা। একসাথে 4টে দুঃখী মানুষ হেসে ওঠে। মোর্শেদ বৈঠা হাতে নিয়ে নৌকা ছাড়েন। হুট করেই যেন অনুভব করছেন যুবককালের রক্ত শরীরে টকবক করছে। এই তো তার সংসার, এই তো তার আনন্দ। রাতের নির্মল বাতাস, মাদিনী নদীর স্বচ্ছ জলে চাঁদের প্রতিচ্ছবি। কচুরি পানারা ভেসে যাচ্ছে। সবকিছু সুন্দর, মুগ্ধকর। পূর্ণার বুকের ভারটা খুব হালকা লাগছে। পদ্মজা প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। রগে রগে শান্তি ঢুকে পড়ে। আল্লাহ তোয়ালা যেন প্রকৃতির সৌন্দর্যে যে কোনো দুঃখী মানুষকে সুখী অনুভব করানোর মন্ত্র ঢেলে দিয়েছেন। মোর্শেদ নাকি গো? হিন্দু পাড়া থেকে কেউ একজন চেঁচিয়ে ডাকলো। মোর্শেদ এক হাত তুলে জবাব দিলেন, হ দাদা, আমি। রাতের বেলা যাইতেছ কই? মেয়ে বউ লইয়া জ্যোৎস্না পোহাইতে বের হইছি দাদা। তোমাদেরই দিন মিয়া। মোর্শেদ আর কিছু বললেন না, হাসলেন। ওপাশ থেকেও আর কারো কথা শোনা গেল না। নৌকা আটপাড়া ছেড়ে হাওরে ঢুকে পড়েছে। শাঁ শাঁ করে বাতাস বইছে, গায়ের কাপড় উড়ছে। হেমলতা 2 মেয়ের মাঝে এসে বসেন। তিনি চাদর নিয়ে এসেছেন। 2 মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে চাদরে ঢেকে দেন। বাতাসে চাদর উড়ে আরো আওয়াজ তুলছে। চাঁদটা একদম মাথার উপর, তাদের সাথে সাথে ঘুরছে। মোর্শেদ মনের সুখে গান ধরেন, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার।
কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাজার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। পালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর, হায় রে কয়দিন থাকমু আর। আয়না দিয়া চাইয়া দেহি, আয়না দিয়া চাইয়া দেহি, পাকনা চুল আমার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। পাকনা চুল আমার বলতেই পূর্ণা ফিক করে হেসে ফেলল। পদ্মজাকে ফিসফিসিয়ে বলল। আব্বা বোধহয় এখনো জোয়ান থাকতে চায়। পদ্মজা হেসে চাপা স্বরে বলে। চুপ থাক, আব্বা কি সুন্দর গায়। মোর্শেদ গেয়ে যাচ্ছেন। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাজার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। পালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর, হায় রে কয়দিন থাকমু আর। আয়না দিয়া চাইয়া দেহি, আয়না দিয়া চাইয়া দেহি, পাকনা চুল আমার লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। মোর্শেদ থামেন। তিনি মা মেয়ে একসাথে হাতের তালি দিল। হাতের তালিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। এত সুন্দর সময়, এত সুন্দর রাত বারবার ফিরে আসুক। মোর্শেদ হা করে তাকিয়ে থাকেন সামনে থাকা তিনটে মানুষের দিকে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক মারছে, অথচ তিনি জানেন এক একজন কতটা দুঃখী। মোর্শেদ ঢোক গিলে লুকায়িত এক সত্যের কষ্ট লুকিয়ে যান। হেমলতা আর তিনি ছাড়া এই কলিজা ছেঁড়া কষ্ট কেউ জানে না। মোর্শেদ হেসে বললেন, এই অবাগা মাঝিরে কি আপনারা আপনাদের মাঝে জায়গা দিবেন? মোর্শেদের কণ্ঠে শুদ্ধ ভাষায় মিষ্টি আবদার শুনে পদ্মজা পুলকিত হয়ে উঠল। ইস, আজ সবকিছু কত সুন্দর। পূর্ণা বলে, দেব এক শর্তে, নৌকা চালানোর বিনিময়ে সিকি যদি না নেন। মোর্শেদ মেয়ের রসিকতা দেখে হা হা করে হাসেন। সেই হাসি বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে কানে। তিনি বৈঠা রেখে এগিয়ে আসেন, হেমলতার সামনে বসেন। নৌকা নিজের মতো যেদিকে ইচ্ছে ছুটে চলেছে। মোর্শেদ হেমলতাকে বললেন, দুইটা শরীরে খালি তুমি ধরে রাখবা। স্যার তো এবার আয়রে তোরা আমার দ্বারা আয়া বয়। পদ্মজা অবাক হয়ে মায়ের দিকে তাকায়। হেমলতা যেতে বলেন। পদ্মজা মোর্শেদের ডান পাশে বসে আর পূর্ণা বাম পাশে। মোর্শেদ পূর্ণাকে এক হাতে, পদ্মজাকে আর এক হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠেন। অপরাধী স্বরে বলেন, আমি বাপ হইয়া পারি নাই আমার ছেড়িদের বেজ্জতির হাত থেকে রক্ষা করতে। আমারে মাফ কইরা দিস তোরা। মোর্শেদ কখনো এত আদর করে পদ্মজাকে জড়িয়ে ধরেননি, এই প্রথম ধরেছেন। আবার কাঁদছেন। পদ্মজার কোমল নরম মন ব্যথিত হয়ে চোখ বেয়ে জল রূপে বেরিয়ে আসে। হেমলতা মোর্শেদের পায়ের কাছে বসেন। মোর্শেদের হাঁটুতে মাথা রেখে দুই মেয়ের হাত চেপে ধরে রাখেন। কেটে যায় অনেক মুহূর্ত। নৌকা হাওরের পানির স্রোতে একবার এদিক তো আর একবার ওদিক যাচ্ছে। বাতাসে চারজনের চোখের জল শুকিয়ে ত্বকের সাথে মিশে গেছে। নিস্তব্ধতা ভেঙে পদ্মজা বলল, জানো আম্মা, আজ আমি বুঝলাম জীবনে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। দুঃখে মর্মাহত না হয়ে সুখের সময়টা তৈরি করে নিতে হয়, তাহলে এই জীবনে সুখকর মুহূর্ত আসে। আবার সুখ সর্বক্ষণ সাথে থাকে না। দুনিয়ার লীলা খেলার শর্তে দুঃখ বারবার ফিরে আসে। হেমলতা পদ্মজার দিকে না তাকিয়ে পদ্মজার ডান হাতে চুমু দেন। চাঁদটা অর্ধেক হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি আকাশে মিলিয়ে যাবে। হাওরে বিশাল জলরাশি, কখনো ঢেউয়ে উথাল পাথাল, আবার কখনো মৃদু বাতাসে জলের ওপর চাঁদের প্রতিচ্ছবির খেলা। নৌকা বাজারের দিকে যাওয়ার পথ ধরেছে, তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠক ভেঙে বৈঠা নিয়ে বসেন। নৌকা নিয়ন্ত্রণে এনে রাধাপুর হাওরের দিকে যেতে থাকেন। ওড়নার ঘোমটার আড়ালে কখন খোপা খুলে গেছে পদ্মজা খেয়াল করেনি। হেমলতা খেয়াল করেন পদ্মজার চুল হাওরের জলে ডুবে আছে। তিনি মৃদু স্বরে পদ্মজাকে বললেন, চুল ভিজে যাচ্ছে পদ্ম। পদ্মজা দ্রুত সামলে নিল, খোপা করে ঘোমটা টেনে দিয়ে বলল, কখন খুলে গেছে খেয়াল করিনি।
অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছেন এক মনে। পদ্মজা ডাকলো। আম্মা, হেমলতা অশ্রু ভরা চোখে তাকালেন। পদ্মজা কিছু বলার আগে তিনি বললেন, পূর্ণা, গল্প শুনবি? পূর্ণা গল্প বলতে পাগল। সে গল্প শুনতে খুব ভালোবাসে। খুশিতে বাকবাকুম হয়ে বলল, শুনবো। কষ্টের গল্প কিন্তু। গল্প হলেই হলো। হেমলতা হাসেন। পদ্মজা নড়ে চড়ে বসে। সে আন্দাজ করতে পারছে তার মা কোন গল্প বলবে। হেমলতা দুহাতে জল নিয়ে মুখ ধুয়ে নেন। এরপর একবার মোর্শেদের দিকে তাকিয়ে হাসেন, পেছন ঘুরে বসে প্রশ্ন করেন, মুখ না দেখে গল্প শুনতে ভালো লাগবে? পূর্ণা মুখ গোমরা করে না বলতে যাচ্ছিল, পদ্মজা এক হাতে খপ করে ধরে আটকে দিল। মাকে বলল, সমস্যা নেই আম্মা, যেভাবে ইচ্ছে বলো। হেমলতা বড় করে দম নিয়ে বলা শুরু করলেন, আব্বার প্রথম স্ত্রী মারা যায় অল্প বয়সে। আপা প্রাইমারি স্কুলে শিক্ষক ছিলেন, একজন বুদ্ধিমান উদার মনের মানুষ ছিলেন। আম্মাকে যৌতুকের জন্য ধাক্কা মেরে বের করে দিল তার প্রথম স্বামী, মুখে তালাক দিল। বাপের সংসারে এসে সমাজের তোপে পড়তে হয় আম্মাকে। আব্বার উদার মন অবলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তিনি আমার নানার কাছে প্রস্তাব রাখেন। নানা সানন্দে রাজি হয়ে যান। রাজি হবেই না কেন? স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া বিবাহিত নারীকে কেই বা বিয়ে করতে চায়? আম্মা আব্বার বিয়ের বছর দেড়েক হতেই হানি আপার আগমন। তার 2 বছরের মাথায় আমার আগমন ঘটে। সেদিন নিশ্চয়ই গাছে গাছে ফুল ফুটেছে। পদ্মজা বলল পুলকিত হয়ে। হেমলতা ম্লান হাসেন, বলেন, শুনেছি আমার গায়ের রং দেখে আম্মার নাক কুচকেছিলেন। আমার বয়স যখন 3 মাস, আমার আগের স্বামী আম্মাকে ফিরিয়ে নিতে আসে। আব্বার তখন আর্থিক সমস্যা বেশি ছিল, দিনে 2 বেলা খাওয়া সম্ভবই ছিল না। বিপদে পাশে থাকা আমার আব্বাকে ছেড়ে 2 বছরের এক মেয়ে আর 3 মাসের এক মেয়েকে ছেড়ে স্বার্থপর মা পালিয়ে গেল প্রথম স্বামীর কাছে। আব্বা ছোট ছোট 2 মেয়েকে নিয়ে মাছ নদীতে পড়েন, কিন্তু আল্লাহ সহায় ছিলেন। আব্বার ফুপু চলে আসেন আমাদের কাছে। আপা আর আমার দায়িত্ব নেন। হুট করে আব্বার আর্থিক অবস্থা উন্নত হতে থাকে, গৃহস্থিতে রহমত ছড়ে পড়ে। 5 বছর পর আম্মা ফিরে আসেন, বিধ্বস্ত অবস্থা, ফর্সা মুখ মারের চোটে দাগে দাগে বিশ্রী হয়ে গেছে। শুধু একা আসেনি, 2 বছরের এক ছেলে নিয়ে ফিরেন। তখন আমাদের কুড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে। আব্বা প্রথম মানেননি। আম্মা আব্বার পায়ে পড়ে কাঁদেন, ক্ষমা চান। আব্বা আবার আগের ভুল করেন, মেনে নেন আম্মাকে। আম্মার ছেলে বিনোদ ছিল, আব্বার নতুন নাম দেন হানিফ। আম্মা আমাকে সহ্য করতে পারতেন না। আব্বার চোখের মনি ছিলাম। আব্বার আড়ালে আম্মার দ্বারা নির্যাতিত হতে থাকি। 6 বছর হতেই স্কুলে ভর্তি করে দেন আব্বা। হানি আপা তখন স্কুলে পড়ে। আমি থামলে কেন আম্মা? বলল পদ্মজা অধৈর্য হয়ে। হেমলতা ভ্রুকুটি করে বলেন, আর বলতে ইচ্ছে হচ্ছে না আম্মার ব্যাপারে। আম্মা অনুতপ্ত এখন, আফসোস করেন, কাঁদেন, বলতে ভালো লাগছে না। শীতল বাতাসে সবার শরীর কাটা দিচ্ছে। চাঁদটা ছোট হয়ে গেছে অনেক। মোর্শেদ এক ধ্যানে বৈঠা নিয়ে জল ঠেলে দিচ্ছেন, দূরে নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। হেমলতা আবার বলতে শুরু করেন, ম্যাট্রিক দেওয়ার পর আম্মা পড়াতে চাইছিল না। আব্বা যখন ঢাকার কলেজে পড়ার সুযোগ পাই, তখন হোটেলে উঠি। আব্বা নিয়মিত টাকা পাঠাতেন। জানিস পদ্ম, কলেজে আমি সবার ছোট ছিলাম। সবাই হা করে তাকিয়ে থাকতেন। শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য। সবসময় সুতি শাড়ি পরে বেনি বেঁধে রাখতাম, কারোর সাথে মিশতাম না, ভয় পেতাম খুব। ভীষণ ভীত ছিলাম কিনা। রিম ঝিম নামে খ্রিস্টান এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়। মেয়েটা এত সুন্দর ছিল দেখতে, ঠিক পদ্মজার মতো সুন্দর। চোখের মনি ছিল খোলা। তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে, তাই নিজে যেচে আমার সাথে বন্ধুত্ব করে। কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ি। ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো, নাম ছিল যিশু। যিশু একদম রিমঝিমের আরেক রূপ। চোখ ধাঁধানো সৌন্দর্য ছিল 2 ভাই বোনের। যিশু ভাইয়া বলে ডাকতাম তাকে। যিশু ভাইয়া মজা করে বলতেন, ধর্ম এক হলে হেমলতাকেই বিয়ে করতাম। পূর্ণা, পদ্মজা, খারাপ লাগছে শুনতে? এক স্বরে বলল দুজন। পদ্মজা বলল, পরে কি হয়েছে আম্মা? তখন অনন্তপুর থেকে 2 সপ্তাহ লাগতো রাজধানীতে চিঠি পৌঁছাতে। কলেজ ছুটির পথে হানি আপার চিঠি পাই। পাশে রিমঝিম ছিল।
যিশু ভাইয়া সবে মাত্র এসেছে রিমঝিমকে নিয়ে যেতে। চিঠি পড়ে জানতে পারি আব্বা হাওড়ে গিয়েছিল মাছ ধরতে। আবার পাশের নৌকা সুজন নামে এক ছেলে ছিল আব্বার নৌকায় চেয়ে কয়েক হাত দূরে। তখন ভারী বর্ষণ হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল একটার পর একটা। একটা বজ্রপাত সুজনের উপর পড়ে, সঙ্গে সঙ্গে সুজন ঝলসে যায়। আব্বা ছিটকে পড়েন জলে। দূর থেকে একদল জেলে ঘটনাটি দেখতে পায়। তারা আব্বাকে তুলে নিয়ে যায় বাড়িতে। এরপর থেকেই আব্বা কানে শুনতে পায় না, ঠিক করে হাঁটতে পারেন না, মস্তিষ্ক অচল হয়ে পড়ে। এই খবর শোনার পর হাও মাও করে কান্না শুরু করি। যিশু ভাই সব শুনে আমার কান্না দেখে বলেন বিকেলের ট্রেনে অনন্তপুর নিয়ে যাবেন। আমি তখনও কাঁদছিলাম। একবার শুধু অনন্তপুর যেতে চাই, আব্বাকে দেখতে চাই। যদিও জানতাম অনেক দিন হয়ে গেছে এই দুর্ঘটনার। আটপাড়া পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা, কেউ নেই বাড়িতে, মুরগি আর গরু ছাগল ছাড়া। বারান্দার ঘরে দরজা ছিল না, ঘরও বলা যায় না, শুধু একটা চৌকি ছিল। বড্ড ক্লান্ত ছিলাম, চৌকিতে শুয়েই ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে আম্মার চেঁচামেচিতে। যিশু ভাই নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়েন বোঝে নিনি। তিনি আমার মতোই ক্লান্ত ছিলেন। আমার জন্মদাত্রী মা গ্রামবাসী ডেকে চেঁচাতে থাকেন। হাতে নাতে ধরার মতো অবস্থা ছিল। অবস্থা বেগতিক দেখে ভরকে যাই, কিচ্ছু বলতে পারিনি। যিশু ভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কেউ বোঝেনি। তখন নিয়ম খুব কঠিন ছিল। যিশু ভাই খ্রিস্টান শুনে সবাই আরো খেপে যায়। আব্বার সামনে আমাদের দুজনের মাথা ন্যাড়া করেছিল গ্রামবাসী। কোমর সমান চুল ছিল আমার। মাথা ন্যাড়া করতে গিয়ে মাথার চামড়া ছিঁড়ে ফেলে, রক্ত আসে গল গল করে। আমার তখন হুঁশ আসে, আমাকে বাঁচাতে আসে, পারিনি। গায়ের রং কালো, তারপর রক্তাক্ত ন্যাড়া মাথা, কি যে বিশ্রী রূপ হয়েছিল। আমি আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে ডেকে কেঁদেছি। আব্বা শোনেনি, আমার দিকে হা করে শুধু তাকিয়েছিলেন। যিশু ভাইয়াকে অনেক মারধর করে। সেদিন রাতেই আহত যিশু ভাইয়াকে ছুঁড়ে ফেলে আসে নদীর পাড়ে। গরুর ঘরে গোবরের ওপর বেঁধে রাখে আমাকে। দূর দূরান্তের মানুষ দেখতে আসে। আমি তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করেছি। একবার বাঁধন ছাড়া হলে আত্মহত্যা করব ভাবি। হাত বাঁধা ছিল, দাঁত দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড় দিতে থাকি একটার পর একটা, যাতে মরে যাই। যেই দেখতে আসতো সে বিশ্রী গালি দিয়ে যেত, কেউ কেউ লাথিও দিয়েছে। রাধাপুরের হারুন রশিদ আছে না, ওনার আব্বা তখন অনন্তপুরে মাতব্বর ছিলেন। ওনার গোয়াল ঘরেই বন্দী ছিলাম। 2 দিন পর আমাকে ছাড়া পেয়ে ইচ্ছে হচ্ছিল গলায় কলসি বেঁধে ছুটতে গিয়ে নদীতে ঝাঁপ দিই। শরীরে একটু শক্তি ছিল না। দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি গোয়াল ঘরের বাইরে। ধারালো কিছু একটা ছিল মাটিতে পড়ে হাতের বাহু ছিঁড়ে গল গল রক্তের ধারা নামে। এই যে আমার বাহুর দাগটা, এটা সেদিনই হয়েছে। হেমলতা মেয়েদের দাগটা দেখানোর জন্য ঘুরে তাকান, দেখেন তার 2 মেয়ে মুখে হাত চেপে কাঁদছে। হেমলতা হাসার চেষ্টা করে বললেন, তোরা মরা কান্না শুরু করেছিস কেন? হেমলতার কথা শেষ হতেই ঘূর্ণিঝড়ের মতো 2 মেয়ে ছুটে আসে তার দিকে। নৌকা দুলে ওঠে। হেমলতা চমকে গিয়ে দ্রুত নৌকা ধরেন, চিৎকার করে ওঠেন। আরে, কথা শেষ করতে পারেননি, তার পূর্বেই বুকে ঝাঁপিয়ে পড়ে 2 মেয়ে। জড়িয়ে ধরেই আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। 2 মেয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে হেমলতার মনে হচ্ছে এক্ষুনি দম বেরিয়ে যাবে। থামার কোনো লক্ষণ নেই। হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। কিছুতেই কিছু হয় না, তারা কেঁদে চলেছে। হেমলতা মোর্শেদের উদ্দেশ্যে বলেন, নৌকা ঘুরাও, এদের আর কিচ্ছু বলবো না, আর ঘুরবো না। পদ্মজা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, কাঁদবো না পূর্ণা, আর কাঁদিস না, কিন্তু তোমাকে জড়িয়ে রাখবো। হেমলতা পদ্মজার মাথায় চুমু দিয়ে বললেন, আমাদের এক ঘরে করে দেওয়া হলো। বাজারে ভেষজ উপায়ে আবার চিকিৎসা চলছিল, বন্ধ হয়ে গেল। কেউ আমার পরিবারের মুখও দেখতে চায় না, দেখলেই এটা ওটা ছুড়ে দিত। বলা হয়নি সেদিন রাতে আব্বা আম্মা হানিফ মামার বাড়ি ছিল। মামার বাড়ির পাশের বাড়িতে ডাক্তার ছিল একজন, আব্বাকে দেখাতে গিয়েছিল। হানি আবার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে। তখন হিমেল আম্মার পেটে। 7 মাস চলে। আমার ওপর আম্মার মার প্রতিদিন চলতেই থাকে। আমার জন্য পরিবারের এত ক্ষতি হলো। হানিফ স্কুলে যেতে পারে না, সবাই দূর দূর করে। হানি আবার বিয়ে হয় না, আব্বার চিকিৎসা হয় না। বিপদে আপদে কেউ পাশে আসে না। ওদিকে হিমেল আসার সময় ঘনিয়ে আসছে, কোনো দাত্রী আসেনি।
আম্মা একা যুদ্ধ করে হিমেলকে জন্ম দিল। সব মিলিয়ে জীবনটা নরক হয়ে ওঠে আমার। বছর দুয়েকের মধ্যে আব্বা কিছুটা সুস্থ হয় আল্লাহর রহমতে। হাঁটা চলা করতে পারেন, আগের মতো সবকিছু না বুঝলেও মোটামুটি বুঝতেন। হানি আপার বিয়ে ঠিক হলো। বনেদি ঘর থেকে প্রস্তাব আসে, শর্ত 5 বিঘা জমি দিতে হবে। আমাদের জমি ছিল 5.5 বিঘা। আম্মা 5 বিঘা জমি দিয়েই হানি আপার বিয়ে দিলেন। সব কিছু স্বাভাবিক হয়, যদিও মাঝে মাঝে অনেক কথা শুনিয়েছে। একসময় আমার বিয়ের প্রস্তাব আসে, তোদের আব্বার সাথে আমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যে জানতে পারি তোদের আব্বার দ্বিতীয় স্ত্রী আমি। শেষ কথাটা হেমলতা মোর্শেদের দিকে তাকিয়ে বলেন। মোর্শেদ চোখের দৃষ্টি সরিয়ে নত হন। পূর্ণা খুব অবাক হয়ে মোর্শেদের দিকে তাকালো। হেমলতা পূর্ণাকে নিচের দিকে ফিরিয়ে বলেন, আব্বাকে ভুল বুঝিস না মা, ভালোবাসার উপর কিছুই নেই। ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিল, কিন্তু আমাকে জানতে দেয়নি। এক সময় বিরক্ত হয়ে অনেক মারধর করে। ভীষণ বদমেজাজি আর জেদি ছিলেন তোদের আব্বা। জোর করে তোদের দাদা বিয়ে করিয়েছেন, তাই রাগ মেটাতো আমার ওপর। আচ্ছা বাদ দিস এসব কথা। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। যান বাঁচানোর তাগিদে মানুষ পালাতে থাকে। অলন্দপুরে পাকিস্তানি ক্যাম্প তৈরি হয়। শহর থেকে একটা দল আসে যারা যুদ্ধ করতে চায়, তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে। তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো, আর তোর 2 চাচা যুদ্ধে চলে যায়। আমি একা ছিলাম খালি বাড়িতে। চারিদিকে অত্যাচার, জুলুম। ইচ্ছে করে দেশের জন্য কিছু করতে মনে সাহস নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি। তিনি কমান্ডার আবুল কালামের সাথে যোগাযোগ করিয়ে দেন। প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবক যুবতীদের অনুপ্রেরণা দিতেন যুদ্ধের জন্য। এই খবর একসময় পাকিস্তানিরা পেয়ে গেল। তিনি শহীদ হলেন। ট্রেনিং এ জয়েন করি, হয়ে উঠি একজন মুক্তিযোদ্ধা। প্রথম অপারেশনে আমরা সফল হই, অলন্দপুরের ক্যাম্প উড়িয়ে দেই। এরপর চলে যাই আরেক এলাকায়। হাতে রাইফেল নিয়ে পরবর্তী অপারেশনে নামি। তখন ধরা পড়ে যায় পাকিস্তানিদের হাতে, বন্দি করে কারাগারে। সচক্ষে দেখি ধর্ষণ, শারীরিক অত্যাচার। কি বর্বরতা তাদের! রড দিয়ে পিটিয়েছে, পিঠের দাগগুলো এখনো আছে। আরো কয়েকদিন থাকলে হয়তো আমিও ধর্ষণ হতাম। তার আগেই আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা। ফেরার আগে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে দুজনকে ছুরি দিয়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে আসি। দেশ স্বাধীন হয়, চারিদিকে স্বাধীনতার উল্লাস। হাসপাতালে তখন ভর্তি আমি, আরো অনেকে ছিল। সেই হাসপাতালেই ভর্তি ছিল যিশু, সেও একজন মুক্তিযোদ্ধা। রিমঝিমের সাথে ফের দেখা হলো। 1 মাস লাগলো সুস্থ হতে। ফেরার সময় সাথে আসে রিমঝিম আর যিশু ভাইয়া। পথে বারবার করে বলি, তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয়। অলন্দপুরের বাজারে নামিয়ে দিয়ে ওরা আর আসেনি। ফের যদি গ্রামের লোক দেখে ফেলে। কিন্তু আশঙ্কাই ঠিক হলো। অনেকে যিশু ভাইয়ের সাথে আমাকে দেখে ফেলে। বাড়িতে ফিরে তোর আব্বাকে দেখি। 3 মাস পর জানতে পারি আমার পদ্ম আমার পেটে। মনে প্রাণে একটা সুন্দর মেয়ে চাইতে থাকি আল্লাহর কাছে। ঘুমালে স্বপ্নে দেখি রিমঝিমকে। আমার মন খুব চাইতো রিমঝিমের মতো সুন্দর মেয়ে। ঠিক তাই হলো, কিন্তু বদনাম রটে গেল। অনেকে বলে তা যিশুর সাথে আমাকে দেখেছে। এতদিন যিশুর কাছে ছিলাম, তারই সন্তান পদ্মজা, এজন্যই এত সুন্দর আর এত মিল। তোদের আব্বাও বিশ্বাস করলো আল্লাহ চাইলে সব পারে। কেউ বিশ্বাস করলো না। কিন্তু জানিস পদ্ম, তুই জন্মের পর থেকে আমি অলৌকিক ভাবে খুব শক্ত আর কঠিন হয়ে পড়ি। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিই। তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে ডা নিয়ে তেড়ে যাই। এ খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। তার মধ্যে কমান্ডার আবুল কালাম আসেন অলন্তপুরে। গ্রামের অনেকে যুদ্ধে গিয়েছিল, আমি ছাড়া আরেকজন ফিরেছিল, বদরউদ্দিন নাম। বদরউদ্দিন এবং আব্দুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি। হেমলতা একজন মুক্তিযোদ্ধা। এ খবর শোনার পর থেকে সবাই মোটামুটি সমীহ করেই চলতে থাকে। একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে থাকে। প্রতিটি ঘটনা আমাকে ভেতরে ভেতরে শক্ত করেছে। তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি, একা চলতে পারি। কথা শেষ করে হেমলতা হাঁপ ছাড়েন। চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান পড়বে। পদ্মজা পূর্ণা স্তব্ধ। এই দুনিয়ায় বাঁচার 2টি পথ, চুপ থাকো নয় প্রতিবাদ করো। কিন্তু আমার নিয়ম বলে সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাটাকে ছুঁড়ে ফেলে দাও, যাতে এই আবর্জনার প্রভাবে আর কিচ্ছু না পচে।
কি জানি কেন হেমলতার শেষ কথাগুলো পদ্মচার রগে রগে শিহরণ জাগায়। সে দূরে চোখ রেখে কিছু ভাবতে থাকে। মানুষের জীবনে কত গল্প, কত যন্ত্রণা। হেমলতা নৌকা ঘোরাতে বলেন, মোর্শেদ নৌকা ঘোরায়। বাড়ি ফিরতে হবে। আজ পদ্মচার গায়ে হলুদ। নৌকা চলছে ঢেউয়ের তালে তালে। আগের উত্তেজনাটা আর কাজ করছে না। একটা ইঞ্জিন ট্রলারের শব্দ পাওয়া যায়, যার জন্যে চকিতে সেদিকে তাকায়। ট্রলারে একজন লোক আর একজন ট্রলারের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে বেরিয়ে আসে। আবছা আলোয় সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি দেখে পূর্ণার পিলে চমকে উঠল। মানুষ মরার পর সাদা কাপড়ে যেভাবে মোড়ানো হয় ঠিক তেমন। পরপরই লোক দুটো মোড়ানো বস্তুটি ছুঁড়ে ফেলে পানিতে। মোর্শেদ চেঁচিয়ে উঠল, কে রে? লোক দুটি তাকায় বোধ হয়। এরপর দ্রুত ট্রলারের ভেতর চলে যায়। মোর্শেদ বৈঠা দ্রুত চালিয়েও ধরতে পারল না। ট্রলারটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। যেখানে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি ফেলা হয়েছে, সেখানে মুর্শিদের নৌকাটি পৌঁছতেই হুট করে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে পানিতে। হেমলতা আকস্মিক ঘটনায় চমকে যান, আতঙ্ক নিয়ে ডাকেন, পদ্ম। পদ্মজার দেখা নেই। তিনি নৌকা থেকে ঝাঁপ দিতে যাবেন, তখনই পদ্মজা ভেসে ওঠে। হাতে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি। পদ্মজা মুখ তুলেই হেমলতাকে বলল, আম্মা আমি ঠিক ভেবেছি, এটা লাশ। পূর্ণা লাশ শুনেই কাঁপতে থাকে, অথচ পদ্মজা স্থির ঠান্ডা। এই শেষ রাত্রিরে নদীর জলে ভেসে আছে দুহাতে মৃত মানুষ জড়িয়ে ধরে। লাশটি নৌকায় তুলতেই পূর্ণা ভয়ে কুঁকড়ে গেল। মোর্শেদের পাশ ঘেঁষে বসে। তার মনে হচ্ছে চারিদিক থেকে প্রেতাত্মারা তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে ছাপিয়ে পড়বে, ঘাড় মটকে দেবে। ঘাড় মটকানোর কথা ভাবতেই পূর্ণার ঘাড় শিরশির করে উঠল। ভূত ভূত বলেই চেঁচিয়ে ওঠে। হঠাৎ পূর্ণার চিৎকার শুনে মোর্শেদ ভয় পেয়ে যান। এমনিতেই গায়ে কাঁটা দিচ্ছে লাশ দেখে। তিনি পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, কোন হানে ভূত, ডরাইস না। মাথার কাছে বাঁধা দড়িটা খুলে কাপড় সরাতেই একটা মৃত মেয়ের মুখ ভেসে ওঠে। হেমলতা পদ্মজা দুজনেই ভেতরে ভেতরে চমকে যায়, কিন্তু প্রকাশ করলো না। হেমলতা এদিক ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন, এরপর কণ্ঠ খাদে নামিয়ে বলেন, চিনি না তো, তুই চিনিস? পদ্মজা মাথা নাড়িয়ে জানালো সে চেনে না। পরপরই মোর্শেদকে ডাকলো পদ্মজা। আব্বা দেখো তো, তুমি চেনো নাকি? মোর্শেদ উঠে আসতে চাইলে পূর্ণা ধরে রাখে। মোর্শেদ পূর্ণাকে নিয়েই এগিয়ে আসেন। মৃত মেয়েটার মুখ দেখে বলেন, না, চিনি না। হেমলতা চিন্তায় পড়ে যান। শরীরের পশম কাটা দিচ্ছে। চারিদিক অন্ধকারে ঢাকা, হিম শীতল বাতাস, আর সামনে সাদা কাপড়ে মোড়ানো এক মেয়ের লাশ। তিনি ব্যথিত কণ্ঠে বললেন, কোন মায়ের বুক খালি হলো কে জানে। পদ্মজা বিড়বিড় করে, আমার একজনকে চেনা লাগছে আম্মা। হেমলতা ধৈর্য হারা হয়ে প্রশ্ন করেন, কে? চিনেছিস? নাম কি জানিস? পদ্মজা ভাবছে, গভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে। হেমলতার প্রশ্নের জবাবে বলে, নাম জানি না আম্মা, দাঁড়াও আমি বলি লোকটা কেমন। পদ্মজা চোখ বুজে কিছুক্ষণ আগের মুহূর্তেই ফিরে যায়। চোখ বোঝা অবস্থায় রেখে বলে, আব্বা যখন বলল কে রে, তখন একটা লোক আমাদের দিকে তাকায়। লোকটার চোখগুলো ভীষণ লাল, অনেক মোটা, খুব কালো, মাথার চুল ঝুঁটি বাঁধা ছিল। এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি। কথা শেষ করেই পদ্মজা চোখ খোলে। খুশিতে গদগদ হয়ে বলেন, লোকটার দেখা পেলে আমি ঠিক চিনে ফেলবো আম্মা। চিনে কি হবে, প্রমাণ তো নেই। আর মেয়েটা মারা গেছে নাকি খুন সেটাই তো জানি না। প্রমাণ নেই তা ঠিক, কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা। এই দেখো মেয়েটার গলায় কত দাগ, আর পেটের কাছে দেখো রক্তের দাগ। নদীর পানি পুরোটা রক্ত মুছে দিতে পারেনি। হেমলতা অবাক হয়ে পদ্মজার কথা মতো খেয়াল করে দেখেন। সত্যি তো, তিনি বিস্ময় নিয়ে বলেন,